এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাব তার কাছে। লিমন, আপনাকে স্বাগত। লিমন, প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি, আমরা প্রতিবেদনটা দেখলাম অবশ্য। এখন পর্যন্ত এই ঝড়ের যে পরিসংখ্যানিক তথ্য, ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকার মানে ক্ষতিগ্রস্ততার পরিসংখ্যানিক তথ্য যদি জানতে চাওয়া হয় তাহলে আসলে তালিকা দিয়ে বা তথ্য দিয়ে আমরা যেটা পাই সেটা দিয়ে আসলে কিন্তু এই মানুষগুলোর যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই নিরূপণ করা যায় না। কারণ আমরা হয়তো বা দেখলাম যে এত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু আংশিক হয়েছে, এই সব দিয়ে আসলে বা এই ক্ষতিগ্রস্তদের যে সহায়তা বা তাতে আসলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিন্তু আসলে তাদের অনেক সময় লাগে। এবং দেখা যায় যে এই বাড়িঘরগুলো মেরামতের যে টাকাগুলো পায় সেই অর্থ দিয়ে তাদের কতটুকু তাদের ক্ষতিপূরণ এবং স্বাভাবিকভাবে যে বাড়িতে এই পানি নামতেও তো সময় লাগবে। দিনের পর দিন পানিবন্দি থাকার পরে ঘর বাড়ি উপড়ে গেছে, এই মানুষগুলোর স্বাভাবিক জীবনে ফেরত আসতে কিন্তু অনেক সময় লাগবে। স্বাভাবিক যে কর্মকাণ্ড সেখানে ফিরে আসতে সময় লাগে। তো সব কিছু মিলে আমার কাছে যদিও কিছু তথ্য আছে, কিন্তু এই তথ্যের চেয়েও আসলে অনেক বেশি ক্ষতি বা বড় ক্ষতি যা হবার কিন্তু হয়ে গেছে। এ পর্যন্ত কিন্তু 2 দিনে আজকে কিন্তু আমরা দেখলাম ব্রিফিংয়ে বলা হয়েছে 10 জনের মৃত্যু এবং গতকালকে কিন্তু আরও 2 জন, সেই হিসেবটা আমাদের কাছে যে তথ্য আছে তাতে কিন্তু 12 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এবং এর পাশে যদি আমরা বলি যে সম্পূর্ণ বিধ্বস্ত যেটি বলছিলাম যে 35,883টি ঘরবাড়ি, অর্থাৎ এখানে প্রায় 35,500 এবং আংশিক ক্ষতিগ্রস্ত সেখানেও কিন্তু 1,14,000 প্রায় 1,15,000 ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত জেলা আমরা যদি বলি এই পাশ থেকে পটুয়াখালী, বরগুনা, জালকাঠি থেকে শুরু করে ওই পাশে খুলনা, মংলা, এই পাশে চট্টগ্রাম থেকে শুরু করে নোয়াখালী, এই থেকে প্রায় 19টি জেলা কিন্তু উপকূলীয় এলাকার কথা যদি বলা উপকূলীয় এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা আমরা দেখলাম যে বেড়িবাঁধ কিন্তু প্লাবিত হয়ে খুলনা উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এবং এতে করে যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে গিয়ে চিংড়ি ঘের যেগুলো রয়েছে, চিংড়ি ঘের, তারপরে কাঁকড়ার যে প্রজেক্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে আমরা দেখেছি যে একটা বিষয় লিমন আমাদেরকে একটু নিশ্চিত করবেন, সেটি হচ্ছে ক্ষতিগ্রস্ত তথ্য পরিসংখ্যান যেগুলো বলছিলেন, এটা করে তো আসলে তাদের ক্ষতি নিরূপণ করা যাবে না, কিন্তু এই ক্ষতি থেকে পুষিয়ে ওঠার জন্য বা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনো ক্ষতি কাটিয়ে তো আমরা দেখলাম, আমরা কিন্তু শুরু থেকেই দেখেছি যে মানে সরকারি যে দপ্তরগুলো, বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তারা কিন্তু আসলে তৎপরতা, তাদের যে তৎপরতা সেটা কিন্তু চোখে পড়েছে। এবং সেটি আসলে উপকূলে যে 9,000 আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি প্রায় 8 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এবং গবাদি পশু প্রায় 52,000। এখানে এই মুহূর্তে কিন্তু এখনও তারা প্রায় 1400 মেডিকেল টিম কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গায়, যারা আহত বা বিভিন্নভাবে মেডিকেল সাহায্য দরকার সেটির জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসাবে 3,85,00,000 এটাই নগদ টাকা দেওয়া হচ্ছে। এছাড়া 5,500 টন চাল, 5,000 ব্যাগ শুকনো খাবার, এছাড়া শিশু খাদ্য, গোখাদ্য, এর জন্য কিন্তু আসলে 1.5 কোটি করে অর্থ বরাদ্দ হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে রেমাল কিন্তু চলছে, এখন পর্যন্ত আসলে পুরোপুরি দূরীভূত হয়নি। তো এইগুলো বাস্তবায়ন আসলে চ্যালেঞ্জটা কি, বা এই মুহূর্তে আসলে রেমাল তো আসলে প্রথম যে মূল যে ধাক্কাটা, সেই ধাক্কাটা আসলে আমরা নিয়ে নিয়েছি, কিন্তু এর পরবর্তীতে আসলে যেটা বলে আফটার ইফেক্ট, সেটি আসলে সামাল দেওয়া কি, এবং সেক্ষেত্রে আসলে বড় চ্যালেঞ্জ যেটা যদি বলা হয় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করা, এটি আসলে বলা হচ্ছে যে সহায়তা কিন্তু বরাদ্দ হচ্ছে কিভাবে স্থানীয় যে জনপ্রতিনিধি আছে বা একদম ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে, সেটি আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা ঠিকঠাক পাচ্ছে কিনা, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখি যে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, কিন্তু নামে বেনামে অনেকেই নিয়ে নিচ্ছে, সেটি আসলে নিশ্চিত করা। এরপরে আরও 2 সপ্তাহ যেন সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এরপর পানি নামার পরে কিন্তু বিভিন্ন ধরনের আমরা দেখি বিভিন্ন ধরনের রোগ শোকের বা মহামারীর একটা প্রাদুর্ভাব থেকে যায়, পানিবাহিত রোগগুলো দেখা যায়। সেটি আসলে কিভাবে সরকার ম্যানেজ করবে, আমরা জানি যে হেলথ টিম কাজ করছে, কিন্তু এটা কতদিন থাকবে এবং তখন কিভাবে কি ম্যানেজ করবে, যারা থাকবে তাদের বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার ওই সময়টা সরবরাহ করা। এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা আসছে, এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বলতে হয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যেটা আসলে বছরের পর বছর হলেও কিন্তু আসলে সে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে দেওয়া যাচ্ছে না। তো এরপরে যদি বলি, আমাদের এর রেমালের প্রভাব কিন্তু রিচার্ড ঢাকায়ও পড়েছে। যখন এই মুহূর্তে যখন স্থলভাগের উপর দিকে যখন যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখেছি যে ঢাকাতেও এর প্রভাব পড়েছে এবং সেই প্রভাবে যখন বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হচ্ছে এবং এই জলাবদ্ধতার প্রভাবে কিন্তু জনজীবনে একটা বলা যায় নাকাল এই রাজধানীবাসী। সো এইটি নিয়ে আসলে আমরা দেখেছি যে এছাড়াও মেট্রো রেলের ক্ষেত্রেও দেখছি ঝড়ের কারণে মেট্রো রেলও বন্ধ ছিল এবং সেটি নিয়েও যারা মেট্রোর উপর নির্ভরশীল তাদেরও ভোগান্তিতে পোহাতে হয়েছে। তো এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমার হাতে, সেটি এখন দেখে নেব।
সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর ঝড়। রাজধানীর বিভিন্ন মূল সড়ক থেকে অলিগলি তলিয়ে যায় পানিতে। নিউ মার্কেট, ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট। থই থই পানিতে ডুবে যায় নিউ মার্কেট। আশেপাশের কয়েকটি মার্কেটের দোকানেও ঢুকে পড়ে পানি। মার্কেটে অনেক মাল নষ্ট হয়ে গেছে। আজকে সারাদিনের মধ্যে দোকান খুলতে পারতেছে না, চলাচলের কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়, বৃষ্টিতে পানি ডুবে যায়, মার্কেট বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতায় দিনভরই ভোগান্তিতে পড়েন নগরবাসী। দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় পানির নিচে ভাঙা ও কাটা সড়ক। এদিকে ঝড় বৃষ্টির প্রভাবে দফায় দফায় বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসী। প্রথম বলছিল কারণ বাজার বন্ধু যাবে, তারপরে আর যাবে না, আপনারা সবাই নামে যান। এইরকম ঝড় তুফান বাংলাদেশে হয়, এটা আজকে নতুন না, এর চেয়ে আরো বেশি ঝড় তুফান হয়েছে। মেট্রো রেল যখন প্রবর্তন করা হয় তখন এইসব বিষয়গুলো মাথা নেওয়া উচিত ছিল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, ঝড়ে সিগন্যালে সমস্যা দেখা দেয় বিঘ্ন ঘটে মেট্রো চলাচলে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, আমরা তো দেখলাম এখনো কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু বিভিন্ন জায়গায় যেহেতু বৃষ্টি হচ্ছে পানি কিন্তু জমে আছে। সহকর্মী তুষার রয়েছেন রাজধানীর শান্তিনগরে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। তুষার, ঢাকা ছেড়ে বেরিয়ে গেলেও তার যে প্রভাব তা কিন্তু এখনও রয়ে গেছে এবং তার জন্য যেমন আসলে মাঝে মাঝে দমকা হাওয়া বইছে, ঠিক তেমনি যে বৃষ্টি হয়েছে সকাল থেকে, সেই বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আসলে রয়ে গেছে এবং তার ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে, তা কিন্তু আসলে এই যে স্বস্তির একটা বৃষ্টি অনেকে বলছিলেন সেইটা কিন্তু আসলে এখন কিছুটা অস্বস্তিতে পরিণত হয়েছে। কারণ যারা পথচারী রয়েছেন তাদের যেমন ঝামেলা হচ্ছে, যারা বাড়ি ফিরছেন বা অনেকে কিন্তু এখন কর্মস্থল থেকে তাদের বাড়িতে ফিরছেন। আমরা যখন লোকাল বাসগুলোতে দেখছিলাম, যখন যাত্রীরা নেমে কিন্তু তাদের আসলে এই পার হতে হচ্ছে এই পানি পার হয়েই। এবং অনেক পথচারীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা আমাদেরকে যেটা বলছিলেন যে তাদের বাড়ির সামনে অর্থাৎ গলিতে কিন্তু আসলে পানি কিন্তু আরও অনেক বেশি, এবং কেউ কেউ বলছিলেন যে অনেকের বাসার সামনে আসলে হাঁটু পানিও নাকি হয়ে গিয়েছে। আমরাও যে এলাকাগুলোতে আসলে গিয়েছি সেখানেও আসলে আমরা একদম হাঁটু পানি যে দেখেছি তেমনটা নয়, তবে পানি কিন্তু আসলে রাজধানীর অনেকগুলো সড়কে, পল্টন থেকে শুরু করে এদিকে মতিঝিলের দিকেও আসলে বেশ কিছু জায়গায়, মিরপুরে এবং এখানে আমরা যেখানটায় অবস্থান করছি শান্তিনগর, বেলি রোডের আসলে সামনের কিছু অংশ, বেলি রোডটা কিন্তু যথেষ্ট উঁচু, তারপরেও কিন্তু এদিকের যে বেশ কিছু অংশে কিন্তু আসলে পানি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া রাজারবাগ পুলিশ লাইনের দিকেও কিন্তু আমি আগেরবার বলছিলাম যে পানি উঠে গিয়েছে এবং নিচু যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ আসলে অনেক জায়গায় দেখা গিয়েছে আসলে বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও এখানটাতেও আসলে আমি বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলছিলাম, যারা আসলে আজকে ঝুঁকি নিয়ে হলেও যারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাদেরও কিন্তু আসলে বেশ কষ্ট হয়েছে এবং বেশ কিছু সময় আসলে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং মোটরসাইকেল যারা আসে, বিশেষ করে পাঠাও বা উবার রাইডার যারা রয়েছেন অর্থাৎ রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু আসলে পেটের দায়ে কিন্তু বের হয়েছেন। এছাড়া রিক্সা চালক, এবং আমি আরেকটা আলাদা কিছু ব্যাপারটা বলতে চাই যে আমাদের যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদের কিন্তু এত কষ্টের মধ্যেও এই পানির মধ্যেও কিন্তু তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই ছিল শান্তিনগর থেকে আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ তুষার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লিমন, এখানে একটা প্রশ্ন অবশ্যই আমাকে করতে হবে, সেটা হচ্ছে আজকে মেট্রো রেল দফায় দফায় বন্ধ ছিল। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগেই আসলে এই সার্ভিসটুকু কর্মব্যস্ত দিনে অফিস ডেতে প্রয়োজন হবে সাধারণ নাগরিকের, সেটাও আসলে কর্তৃপক্ষের বিবেচনা করার কথা ছিল। যে বিষয়টি আসলে আমি আজকে গিয়েছিলাম ডিএমপিসিএল এর যেখান থেকে আসলে এই নিয়ন্ত্রণ করা হয় সেই নিয়ন্ত্রণ কক্ষে বা সার্ভার স্টেশনে, সেখানে গিয়ে আমি যে অভিজ্ঞতাটা মানে তাদের কাছ থেকে যে বিষয়টি জানলাম, মূলত আসলে এই ধরনের পরিস্থিতিতে যেমন ডিএমপিসিএল এর পেজ থেকে গত পরশুদিনই একটা দেওয়া হয়েছিল যে বৈরী আবহাওয়া বা একটা যান্ত্রিক বৈরী আবহাওয়ার ফলে যান্ত্রিক ত্রুটির কারণে দুবাইতে কিন্তু ওদিনকে গত পরশুদিন মেট্রো চলাচল বন্ধ ছিল। তারা যেটা বলছে যে বিভিন্ন দেশে যেখানে মেট্রো চলছে, বিশেষ করে যাদের উপরে ওপেন তার থাকে, তাদের আসলে এই ধরনের আবহাওয়ায় একটু বন্ধ রেখে এভাবেই আসলে চলতে হয়, কারণ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কারো হাত নাই। এছাড়া তাদের একটা সহনশীলতার ক্ষমতাও রয়েছে, যেমন 107 কিলোমিটার যদি বাতাস বয় তারপরে কিন্তু আসলে এই মেট্রো চলাচল কিন্তু তখন বন্ধ থাকে। এরপরে যখন তাপমাত্রা, আমরা তীব্র তাপদাহের কথা বলি, তখনও যদি এই যে ওটাকে বলে রেল টেম্পারেচার, অর্থাৎ যে পাতে রেল চলে সেটির টেম্পারেচার যদি 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে কিন্তু আসলে মেট্রো চলাচল বন্ধ রাখতে
তাপমাত্রায়, এবং গত যে কিছুদিন আগে দাবদাহ গেল তখন কিন্তু 53 পর্যন্ত টেম্পারেচার উঠে গেছিল। কাজেই এই বিষয়গুলো আসলে তারাও যেমন এই বিষয়গুলো মানিয়ে কিভাবে চলবে অভ্যস্ততা, এবং আমরা যারা চলাচল করি বা যাত্রী সাধারণ রয়েছেন আমাদেরও আসলে এই রকম পরিবেশ পরিস্থিতিতে আসলে একটা বিকল্প ভেবে চলা বা এরকম বৈপরীত পরিস্থিতিতে এরকমটা হতে পারে এটাও মেনে নিয়ে আসলে চলাচল। তবে মেনে নেওয়ার আগে লিমন একটা বিষয় সত্য যে এটাও সাধারণ জনগণকে জানতে হবে, না জানালে তারা বুঝবে না, জানাতে হবে, জানাতে হবে, জানতে হবে, এবং তাহলেই তারা বিকল্প কিছু ভাবার উপায় খুঁজবে বা তারা বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।